ইশারা করছে, কিন্তু লজ্জা লাগছে আজকে বেশি সবার সামনে, তাই তবুও দিলাম। কিন্তু উনি কি নির্লজ্জ, উনি আমাকে কেক খাইয়ে দিলেন তো দিলেন, সাথে আমার গাল নাক পুরো মুখে কেকের ক্রিম লাগিয়ে দিলেন। কি বলবো এরা, আমি এখানে সবাই আছে, একটু তো লজ্জা করা উচিত। যাই হোক, সবাই খুব আনন্দ করলাম। আমি আম্মুকে একা পেয়ে অভিমানী সুরে বললাম, আমার জন্মদিন যখন মনে ছিল তাহলে সকালে না জানার ভান করলে কেন? আরে জঙ্কুক তো 2 দিন আগে কল করে বলেছে যেন আমরা সবাই তো জন্মদিন না জানার ভান করি, তাই তো। আর এসব ব্যবস্থা দেখছিস না, সব ওর কাজ। আমি তো অবাক, উনি এত কিছু আমার জন্য করলেন, শুধু আমার জন্য। সত্যি কালকে আমার জীবনের সবচেয়ে সেরা রাত উপহার দিয়েছেন, আর আজকে আমার জীবনের সবচেয়ে সেরা সন্ধ্যা উপহার দিয়েছেন উনি, যা আমি কখনোই ভুলবো না। আমি আপনাকে ভালোবাসি জঙ্কুক, সত্যি বলছি। আমি বাকিটা জীবন আপনার সাথেই পার করতে চাই। আপনার মতো কাউকে আমি জীবন সঙ্গী হিসাবে পেয়ে সত্যি কৃতজ্ঞ। মনে মনে ওনাকে ভালোবাসার কথা বললাম, সামনে তো আর বলার সাহস নেই। আমরা সবাই রাতে যে যার বাসায় চলে আসলাম। আমি গাড়ি থেকে নেমে চলে আসতে গিয়ে আবার থেমে ওনার দিকে ঘুরে বলি, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ? তো আপনি কি চান? আমার কি কোনো নাম টাম নেই? আমি ভিতরে যাচ্ছি। উনি আর কিছু বললেন না। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে আম্মুর সাথে কথা বললাম। ঠিকমতো বাসায় চলে এসেছি তাই। উনি এসে আমার পাশে বসে পড়লেন। আমি ওনার এহেন কাজে খুব অবাক। আবার আমার দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি? আর ইউ ওকে? নো, আই এম নট ওকে। কেন, কি হয়েছে আপনার? শরীর খারাপ? বলেই ওনার কপালে হাত দিলাম 2 পাঁচ না ভেবেই। না, জ্বর তো নেই। তাই বললাম, জ্বর তো নেই। তাহলে সব শরীর খারাপের কি প্রধান কারণ জ্বর হয়? মানে আমি জানি আমার জ্বর নেই। তো কি হয়েছে? আপনি ঠিক নেই কেন? আমি ঠিক নেই। আর এটার ওষুধ তোমার কাছেই আছে। আমার কাছে? আমি ঠিক বুঝলাম না। আমার মনে হয় আপনার রেস্ট নেওয়া প্রয়োজন। বলে আমি উঠে গেলাম বিছানা করার জন্য। তখন উনি আমার হাত ধরে নিলেন। আমি অবাক হয়ে হাতের দিকে তাকাতেই উনি আমায় একটা হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে উঠে বসেন। ওনার হঠাৎ কি হলো? এই 1 মাস তো উনি আমায় কিছুই করেননি, তবে আজ হঠাৎ? আমি ভয়ে কিছু বলতেও পারছি না। আর উনি আমাকে এভাবে ধরে আমার দিকেই তাকিয়ে আছেন। জানি না কি এত দেখছেন। আমি বললাম, কি করছেন আপনি? আমি ছাড়ুন। করিনি এখনো, তবে করব। কি করবেন আপনি? শাস্তি দেব। শাস্তি? কি শাস্তি? আমাকে নাম ধরে না ডাকার জন্য শাস্তি। এই বলে উনি আমার কাছে এগিয়ে আসতে লাগলেন। আমি বললাম, আপনি এগিয়ে আসছেন কেন? বললাম না শাস্তি দেব, তাই। বলে উনি আমায় জোর করে আবার আমার ঠোঁট দুটো দখল করে নিলেন, তবে এবার আলতো করে না। আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ওনার থেকে নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু উনি ছাড়ছেনই না। এভাবে কত সময় ধরে আমাকে কিস করেছেন জানি না, তবে অনেক সময় ধরেই করেছেন উনি। আমাকে ছেড়ে দিতেই আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। ওনার দেখছি আজকে সেম অবস্থা, তবে আমার মতো অতটাও খারাপ না। উনি আমার দিকে তাকিয়ে বলেন, বলো নাম ধরে ডাকবে কি না? আমি কিছু বলছি না দেখে উনি বললেন, হয়তো তোমার এখনো মন ভরেনি। ওয়েট, আমি তবে মুভিটা তোমাকে এখন দেখাই। বলে আবার আমার কাছে আসতে লাগলে আমি বললাম, বলবো প্লিজ কিছু করবেন না। আবার আপনি? সরি তুমি, প্লিজ কিছু করো না। নাম? জঙ্কুক, কিছু করো না প্লিজ। ওকে, এবার ঠিক আছে, এখন যাও ঘুমাও। বলে আমাকে ছেড়ে যেতে লাগলে আবার পেছনে ফিরে তাকিয়ে বলে, মনে থাকবে তো, না সকাল হলেই ভুলে যাবা? মনে থাকবে। অবশ্য মনে না থাকলেও মনে থাকার ব্যবস্থা আমার জানা আছে। বলে উনি ওয়াশরুমে চলে গেলেন ফ্রেশ হতে। আমি বললাম, বললেই হলো। এভাবে হঠাৎ আমায় জোর করলেন বলে আমি কিছু করতে পারলাম না। তা না হলে দেখতেন আমি কত ফার্স্ট দৌড়াই। স্কুলের দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট না হলেও সেকেন্ড হয়েছি, কম না, বুঝেছেন?
আপাতত আমার খুব ঘুম পাচ্ছে বলেই শুয়ে পড়লাম। ঘুম ভাঙলে উঠে দেখি আজকে উনি আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন, আর কি শক্ত করে জড়িয়ে ধরে আছেন, যেন আষ্টে ফিষ্টে আমায় বেঁধে রেখেছেন। আমি উঠতে চাইছি কিন্তু পারছি না, তাই বললাম, এই যে শুনছেন আমার বলতে গিয়ে কাল রাতের ঘটনা মনে পড়ে গেল, তাই বললাম, জঙ্কুক আমাকে প্লিজ ছাড়ো, আমি উঠবো না। এই মহারাজ আমায় ছাড়লে তো। আমি আবার বললাম, জঙ্কুক জঙ্কুক শুনছো বলে এবার উনি ঘুম ঘুম চোখে আমার দিকে তাকিয়ে বললেন, কি হলো, এই ভোর ভোর উঠে ডাকছো কেন? এখন 5টা বাজে, আর আপনার কোন দিক থেকে মনে হয় এখনো ভোর আছে? ছাড়ুন, আমার নামাজের দেরি হয়ে গেল আজকে। উনি তাড়াতাড়ি আমার ছাড়তেই আমি উঠে পড়লাম। একটু পরে দেখি উনিও নামাজ পড়লেন। আমি বললাম, আপনি ফজরের নামাজ পড়েন? না পড়লে আজকে পড়লাম কেন? না মানে কখনো দেখিনি তো, তাই। ঘুমালে কিভাবে দেখবা? তার মানে আপনি? হ্যাঁ, একটু লেট করে পড়ি। এনিওয়ে, তুমি কি শাস্তি ভুলে গেছো? সরি তুমি। এখন কিছু বললাম না, পরে আর একবার বলে দেখো শুধু। নিখুঁজি করেছে আপনার হুমকির, পারবো না মানতে। তবে কথাগুলো মনে মনেই বললাম। ওনাকে বললে খবর খারাপ ছিল। ইদানিং উনি আর আমায় সারা রাত জোর করেন না, তাই আর এই অসময়ে ঘুম আসছে না দেখছি। আমি ছাদে চলে গেলাম। পিছনে পিছনে দেখছি উনিও এসেছেন। আমরা ছাদে থাকার সময় কেউ কারোর সাথে কথা বললাম না। এভাবেই কেটে গেল আরো কয়েকটা দিন। 3 মাস থেকে পিরিয়ড অফ আছে, আর কিছুদিন যাবৎ খুব শরীর খারাপও লাগছে আর বমি হচ্ছে খুব। বুঝলাম আমি কনসিভ করেছি, তবুও শিওর হওয়ার জন্য লুকিয়া হসপিটালে একজন গাইনি বিশেষজ্ঞের কাছে দেখা করেছি। উনি সব টেস্ট করে বলছেন সত্যিই আমি মা হতে চলেছি। অনেক সুন্দর একটা নিউজ। তবে কাউকে অবশ্য এই বিষয়ে এখনো কিছুই বলিনি। ভেবে রেখেছি আগে একটা সুন্দর সময়ে ওনাকে বলে সারপ্রাইজ দেব, তারপর অপেক্ষা করছি ওই সুন্দর সুযোগের। অবশ্য আজকে ওনার অফিসের অ্যানুয়াল পার্টি আছে, তাই উনি খুব বিজি। তাই ভেবে রেখেছি ওখান থেকে এসে ওনাকে জানাবো। উনি আমায় কল করে বললেন তাড়াতাড়ি রেডি হতে। আমি তাই ওনার কথা মতো তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। তারপর উনি আসতেই আমরা একটা রিসর্টে চলে আসলাম। উনি ভেতরেও যাননি, আমাকে নিয়েই চলে এসেছেন। বুঝলাম খুব চাপে আছেন কাজের আজকে। আমরা রিসর্টের ছাদে চলে আসলাম। দেখে বোঝা যাচ্ছে না যে এটা ছাদ। খুব সুন্দর করে সাজানো, লাইটিং করা, আবার ছোট ছোট গাছ লাগানো আছে। আমাকে জিমিনের সাথে রেখে জানি না উনি কোথায় চলে গেলেন। আমরা গল্প করছি, তখন দেখলাম ওই মেয়েগুলোকে, যারা সেদিন আমায় যা নাই তাই বলেছিল। তাই জিমিনকে নিয়ে ওখান থেকে সরে আসলাম। আমি আর জিমিন বসে গল্প করছি। তবে এদিকে ওনার একজন বিজনেসম্যান ডিলার ছিল। আমি চিনি না কে, তবে দেখে বোঝা যাচ্ছে অন্য একটা কোম্পানির এমডি হবে। তখন হঠাৎ উনি এসে আমাদের টেবিলে বসে আমাকে বললেন, আপনি তে না? জি বলুন। দেখতে তো মোটামুটি ভালোই আছেন। তা শুনলাম আজকাল জঙ্কুকের সাথে চলাফেরা করছেন। ওর বাড়ি থেকে আপনাকে বের হতে দেখেছে সবাই, আবার ওর সাথেই তো সব জায়গায় যাওয়া আসা করেন। তা কত নেন? আমি অবাক হয়ে যাই ওনার কথায়, তাই বললাম, মানে তো পরিষ্কার। তার রাত কাটানোর জন্য কত টাকা নেন একটু আমাকেও বলেন, আমি তার থেকেও দরকার হলে একটু বেশি দেব। অন্তত 1 রাত বলে আমার হাতের উপর হাত রাখলেন। আমি তাড়াতাড়ি আমার হাত সরিয়ে বললাম, ভদ্রভাবে কথা বলুন। ভদ্রভাবেই তো কথা বলছি, আপনি চিন্তা করবেন না টাকা নিয়ে। আমিও জঙ্কুকের মতো আয়া কোম্পানির এমডি। আমি জঙ্কুকের থেকেও আপনাকে ভালো টাকা দিব, শুধু 1 রাতের জন্য। ওনার এসব বাজে কথায় আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। উনি আমায় চুপ থাকতে দেখে বললেন, ও বুঝেছি, আপনি এখন জঙ্কুকের আন্ডারে আছেন তাই তো? তাই হয়তো হ্যাঁ করতে পারছেন না। চিন্তা করবেন না, ওর সাথে আমি কথা বলবো। আপনি শুধু রাজি হন, 1 রাতেরই তো বিষয়, দরকার হলে। আমি আর কিছু শুনলাম না, দৌড়ে ওখান থেকে চলে আসলাম। কিন্তু জঙ্কুক আমায় দেখে ফেলেছে। পিছন থেকে বলল, কোথায় যাচ্ছ তুমি?
তবে আমি তার কথা না শুনে তাড়াতাড়ি একটা রিক্সা ধরে নিই। জাঙ্কুক অবশ্যই আরো কয়েকবার ডাকে আমায় তে বলে, কিন্তু আমি আর তার কথা শুনি না। আজকে তার জন্য আমায় এত কথা শুনতে হলো, এত বাজে কথা। আমি কান্না করতেই আছি। আমায় এভাবে কান্না করতে দেখে রিস্কাওয়ালা মামা বলে, কি হয়েছে আপা, আপনি এভাবে কান্না করছেন কেন? কিছু হয়নি, আপনি তাড়াতাড়ি চলুন। আমি তাড়াতাড়ি আগে জাঙ্কুকের বাসায় গেলাম, আর থাকবো না ওনার সাথে। তাই আমি তাড়াতাড়ি আমার ব্যাগ গুছিয়ে নিয়ে বাইরে যাব। তখন দেখি উনি আমার সামনে। উনি বললেন, কোথায় যাচ্ছ তুমি? আমি ওনাকে পাত্তা না দিয়ে যেতে লাগলে উনি আবার বলে, আমি কিছু বলছি তোমায়। আমি তবুও ওনাকে পাশ কাটিয়ে যেতে লাগলে উনি আমার হাত ধরে বললেন, আমি কিছু বলছি তোমায়, তুমি শুনতে পাও না? আমি কাঁদো কাঁদো চোখে তার দিকে তাকিয়ে বললাম, আমি আপনার কোনো কথা শুনতেই বাধ্য নই। তুমি আমার কথা শুনতে এবং মেনে চলতে বাধ্য। না, আমি বাধ্য না। কোন সম্পর্কের টানে আমি আপনার কথা শুনতে বাধ্য? আমার স্ত্রী বলে একটু থেমে গেলেন। আচ্ছা বলে আমার হাতটা থেকে ব্যাগটা ছাড়িয়ে আমাকে নিয়ে যেতে লাগলো। আমি বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমায় ছাড়ুন। কিন্তু না, উনি আমায় ছাড়লেন না। জোর করে গাড়িতে উঠিয়ে সিট বেল্ট শক্ত করে বেঁধে দিলেন। আমি অবশ্য খোলার চেষ্টা করেছি, কিন্তু পারছি না। উনি তাড়াতাড়ি আমার পাশে বসে এক হাত দিয়ে আমার হাত শক্ত করে ধরলেন আর অন্য হাত দিয়ে ড্রাইভ করতে লাগলেন। আমি বলছি, আমি যাব না। তো কোথায় যাবা তুমি? মিস্টার বোগামের সাথে? এসব কি বলছেন আপনি? আর এই মিস্টার বোগামকে? উনি আর কোনো জবাব দিলেন না। ওই রিসর্টের কাছে এসে আবার গাড়ি থামলো। আমায় আবার এই রিসর্টে যেতে হবে, আমি যাব না। তাই আমি না সূচক মাথা নাড়িয়ে বললাম, আমি ভেতরে যাব না। উনি কিছু না বলেই গাড়ি থেকে বের হয়ে আমায় বললেন, নামো। আমি না সূচক মাথা নাড়িয়ে বললাম, প্লিজ, আমি ওখানে যাব না। কিন্তু উনি শুনলেন না। উনি এবার আমার সিট বেল্ট খুলে জোর করে আবার আমায় সবার সামনে নিয়ে গেলেন। অবশ্য আমার হাত শক্ত করে ধরে আছেন, তা না হলে আমি পালিয়ে যেতাম। আমি মাথা নিচু করে কান্না করছি, কিন্তু একই সব ভাঙচুর করা লাগছে কেন? আর সবাই এভাবে শান্ত হয়ে আছে কেন? কি হয়েছে এটুকু সময়ে? আর ওই লোকটাকেও তো দেখছি না। তখন উনি আমার হাত ধরে চিৎকার করে বললেন, তে আমার স্ত্রী। ইজ দ্যাট ক্লিয়ার? কার কার এটা নিয়ে এখনো সন্দেহ আছে, সে যেন সামনে আসে। তাকে যেন আমি আরো ভালো করে বোঝাতে পারি যে ও আমার স্ত্রী। ওনার কথায় আমি অনেকটাই খুশি হলাম, আর কিছুটা ভীত, কারণ উনি আমার স্ত্রী বলছেন, তাই আমি খুব খুশি। কিন্তু উনি এত জোরে বলছেন যে আমি সহ সবাই ভয়ে কাঁপছে। উনি তখন জিমিনকে ডেকে বললেন, সেদিন কে কে ছিল? স্যার, সেদিন আমার দিকে তাকালে আমি না সূচক মাথা নাড়ালে জিমিন চুপ হয়ে যায়। তখন উনি জিমিনকে বললেন, হ্যাঁ বলো, কে কে ছিল? তারপর আমায় বললেন, তুমি ওকে মানা করছো কেন? আর জিমিন, তুমি কি বলবা, নাকি আমি সিসিটিভি ফুটেজ চেক করব? স্যার, সেদিন জেনি, রোজ, লিজা আর যিশু ছিল। উনি তখন অনেক রেগেই বললেন, তা জেনি, রোজ, লিজা, যিশু আপনাদের কি ইনভাইট করে ডাকা লাগবে, না আমার সামনে আসবেন? তারা ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে এসে বলে, সরি স্যার, আসলে আমরা সত্যিটা জানতাম না। বাহ, চমৎকার। সবকিছু পুরো ডিটেলসে না জেনেই অন্যকে এত কথা শোনাতে আপনাদের বাধেনি? আপনাদের তো আমি কাল ব্যবস্থা করছি। স্যার প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না। স্যার, আর কখনো ম্যামকে কিছু বলবো না, প্লিজ চাকরি থেকে বের করবেন না। অফিসে আর রাখলে তো কিছু বলবেন। ওরা সবাই আমার হাত ধরে কান্না করতে করতে বলে, ম্যাম প্লিজ স্যারকে বোঝান না যেন আমাদের চাকরি থেকে বের না করে, প্লিজ। ওকে বলে কোনো লাভ নেই, এখন আপনারা যেতে পারেন। ওরা তবুও আমার হাত ধরে কাঁদো কাঁদো হয়ে বলে, ম্যাম প্লিজ আমাদের ক্ষমা করেন, আমরা ভুল করেছি। উনি তখন আরো রেগে বললেন, আমি কিছু বলছি আপনাদের, এখন আপনারা যেতে পারেন। ওরা ভয়ে সবাই চলে যায়। উনি ওনার অ্যাসিস্ট্যান্টকে সব সামলাতে বলে, আর আমায় পার্টি থেকে আবার নিয়ে চলে আসেন। উনি গাড়ি ড্রাইভ করছেন আর এক হাত দিয়ে কপাল শক্ত করে চেপে ধরে আছেন। আমার খুব ভয় লাগছে ওনার কাছে থাকতে। তখন পার্টিতে যেভাবে সবাইকে বকলো আর ভাঙচুরও করা ছিল, কিন্তু কেন? উনি কি তবে আমার জন্য ওখানে মারামারি করেছেন? আর ওই এমডিকেও তো দেখলাম না।
কি হয়েছিল তবে? আমি যাওয়ার পরে উনি হঠাৎ গাড়ি থামিয়ে দিলেন। আমি চারপাশে তাকিয়ে দেখলাম এটা বাড়ি না। তবে আমি ভয়ে ঢোক গেলাম। ওনার দিকে তাকালাম, উনি কপাল চেপে ধরে চোখ বন্ধ করে আছেন। আমার ভয় আরো বাড়তে লাগলো। এই নিস্তব্ধ পরিবেশে এসে উনি হঠাৎ আমায় বললেন, আই এম সরি তে। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। উনি আবার বললেন, আমার অনেক আগেই উচিত ছিল সবাইকে সত্যিটা বলে দেওয়া। আজকে আমার জন্যই তো তোমাকে। আমি এইটুকু সময় ওনার দিকেই তাকিয়েছিলাম। উনি আর কিছু বলবেন না ভেবে আমি বাইরের দিকে তাকাতেই উনি একটু পরেই বললেন, আই লাভ ইউ তে। আমি চমকে ওনার দিকে তাকালাম। উনি আমাকে কথাটা বলেই গাড়ি স্টার্ট দিয়েছেন। আমি তাড়াতাড়ি নেমে গেলাম। উনি গাড়ি থেকে নেমেই চাবিটা গার্ডের হাতে দিলেন। আমি আগে নামলেও বাড়ির ভিতরে আগে উনি গেলেন। আমি ধীরে ধীরে যাচ্ছি আর উনি তাড়াতাড়ি রুমে চলে গেলেন। আমি রুমে গিয়ে দেখি ফ্লোরে সব পড়ে আছে, মানে কোট, ব্লেজার আর টাই। আর উনি বিছানায় অর্ধেক শুয়ে আছেন আর পাগুলো নিচে রেখেছেন আর দুই হাত ছড়িয়ে চোখ বন্ধ করে পুরো বিছানা দখল করে আছেন। আমি ফ্লোর থেকে সব তুলে রাখলাম। তারপর ওনার কপালে হাত দিতেই উনি সাথে সাথে চোখ খুললেন। উনি তাড়াতাড়ি উঠে বসে বললেন, আমি ঠিক আছি, তুমি ঘুমিয়ে পড়ো বলে উনি বারান্দার দিকে যেতে লাগলেন। তখন আমি বললাম, আর আপনি এখন কি করবেন? সেটা তোমার না ভাবলেও হবে বলে উনি যেতে লাগলে আমি ওনার হাত ধরে নিই। উনি আমার হাতের দিকে তাকাতেই আমি বললাম, প্লিজ আপনিও ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন, আমার এখন ঘুম আসছে না। তো কি করবেন? বারান্দায় দাঁড়িয়ে থাকবো। ওকে, তাহলে চলুন। তুমি গিয়ে কি করবা? আপনি গিয়ে যা করবেন আমিও তাই করব। হঠাৎ আমার খেয়াল হলো আমার হাত কিছুটা আঠা আঠা করছে। আমি হাতের দিকে তাকাতেই দেখি আমার হাতে কিছুটা রক্ত লেগে আছে। কিন্তু আমি কি এমন করলাম যে আমার হাতে রক্ত লেগে থাকবে? ভালো করে খেয়াল করতেই দেখি রক্ত আমার হাত থেকে না, ওনার হাত থেকে বের হচ্ছে। আমি বললাম, আপনার হাতে রক্ত কেন? কাটলো কিভাবে? উনি তাড়াতাড়ি আমার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বললেন, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। আমি এবার ওনার ওই কাটা হাতটা ধরে বললাম, ইটস মাইন বিজনেস, এটা আপনিও জেনে রাখেন। বলেই আমি তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে ওনার হাতটা সাবধানে ব্যান্ডেজ করে দিই। তারপর ওনার দিকে তাকাতে কিছুটা লজ্জায় পড়ে যায়, কারণ উনি আমার দিকেই তাকিয়ে আছেন। আমি ওনাকে বললাম, আপনি ঠিক আছেন? আমার কথায় হয়তো ওনার ধ্যান ভাঙলো। উনি বললেন, হ্যাঁ আমি ঠিক আছি বলেই বারান্দায় যেতে লাগলেন। আমি বললাম, আবার কই যান? কিন্তু না, উনি শুনলেন না। উনি বারান্দায় চলে গেলেন। এদিকে আমার যে খুব ঘুম পাচ্ছে, তবুও ওনার পাশে গিয়ে বসলাম। উনি জানি না কি এত দেখছেন, কিন্তু আমার যে খুব ঘুম পাচ্ছে। উনি হঠাৎ কি কি যেন বলতে লাগলেন, কিন্তু শোনার মতো আমার আর ধৈর্য নেই। আমি ঘুমিয়ে পড়লাম ওনার কাঁধে মাথা রেখে। সকালে উঠে দেখি আমি বিছানায় শুয়ে আছি। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমরা একসাথে ব্রেকফাস্ট করছি। ওনার ব্রেকফাস্ট শেষ হতেই উনি অফিসে যেতে লাগলে আমি বললাম, ওদেরকে প্লিজ চাকরি থেকে বের করবেন না। উনি পিছনে ফিরে বলল, ওরা তোমাকে এত কথা শোনালো আর তবুও তুমি বলছো ওদের যেন আমি চাকরি থেকে বের না করি? ভুল তো মানুষই করে, তাই বলে এত বড় শাস্তি দেওয়া ঠিক না। আর ওরা তো ক্ষমা চেয়েছে, প্লিজ। উনি আর কিছু না বলেই অফিসে চলে গেলেন। মনে হলো উনি শুনবেন না আমার কথা, তাই আর কিছু বললাম না। আমি বিকালে ছাদে দাঁড়িয়ে ভাবছি, তখন কি এমন হয়েছিল আমার যাওয়ার পরে যে সবকিছু ভাঙচুর করা ছিল? কে বলবে আমায় সত্যিটা? হঠাৎ জিমিনের কথা মনে পড়লো। আমি ওখান থেকে চলে আসলেও সে ওখানেই ছিল। হ্যাঁ, জিমিনি আমায় সব সত্যিটা বলতে পারবে। তাই কল করতেই সে বলে, হ্যাঁ বল, কি হয়েছে? আচ্ছা, উনি কি ওদের চাকরি থেকে বের করেছেন? জিমিন বিরক্ত হয়ে বলল, তুই কি এখন ওদের খোঁজ নেওয়ার জন্য আমাকে কল করেছিস? ও তুই রাগ করছিস কেন? প্লিজ বল না। না, হয়তো তুই মানা করেছিস তাই। তুই বুঝলি কি করে? স্যারের যা রাগ তাতে বোঝাই যায় উনি আজকে ঠিক কি করতেন। আর তুই যদি এখন ওদের বিষয়ে আরো কিছু বলিস তো আমি কল রাখছি। আরে রাগ করছিস কেন? আচ্ছা, আর একটা কথা বলতো। কি কথা? আমি চলে আসার পর ওখানে কি হয়েছিল? বোন, ওই বিষয়ে তুই আর জানতে চাস না। আমি আরো ব্যাকুল হয়ে বললাম, কেন কেন, কি এমন হয়েছিল যে আমি জানতে চাইবো না? আরে জানিস না তাই। স্যারের যে এত রাগ আমি কালকে দেখলাম। কেন, কি এমন করেছেন উনি?
তুই চলে যেতেই উনি এসে আমাকে জিজ্ঞাসা করেন যে তুই কেন ওভাবে পার্টি ছেড়ে চলে গেলি। আমি সব সত্যিটা বলতে উনি ওই আর এক কোম্পানির এমডিকে গিয়ে জোরে একটা ঘুষি মেরে বললেন, আপনার সাহস কিভাবে হয় তেকে টাচ করার, ও আমার স্ত্রী। তারপর আবার একটা ঘুষি দিয়ে বললেন, ওকে টাচ করার অধিকার আমি কাউকে দেইনি, আর আপনি কিভাবে, বলে আবার একটা ঘুষি, আজকে তো আপনাকে আমি মেরেই ফেলবো, বলে ওনাকে একটার পর একটা ঘুষি দেয়। অনেকে থামানোর চেষ্টা করে কিন্তু কেউ পারছে না। যে যে আসছে সেই লোকটাকে বাঁচাতে সে আর উল্টো তাকেই মারছে। তারপরে অনেক কষ্ট করে কয়েকজন মিলে ওনাকে একসাথে ধরে। তখন ওই লোকটা প্রাণ বাঁচিয়ে পালাতে লাগলে উনি বললেন, আর একবার শুধু আপনার ওই চেহারাটা দেখি প্রাণে মেরে দিব, আর আপনার ওই ডিল আমি রিজেক্ট করে দিয়েছি, তা ভালো করে জেনে রাখেন। আমি তো এসব শুনে একেবারেই চুপ। এসব বলে কি জিমি? আমায় চুপ থাকতে দেখে জিমিন বলে, অবাক হলি খুব, তাই না? উনি কি সত্যিই ওনাকে এত মেরেছেন? তো তোর কি মনে হয় যে আমি তোকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? তার জন্যই ওনার কাল রাতে হাত কাটা ছিল। গাধা একটা। আমি গাধা কেন? মার কি উনি খেয়েছেন নাকি যে ওনার হাত কাটবে? কিন্তু আমি তো ভালো করে দেখেছি ওনার হাতটা কাটা ছিল, আর আমি তো ব্যান্ডেজ করে দিলাম। ওই লোকটা চলে যেতে সবাই ওনাকে ছেড়ে দিলে উনি বলেন, আমাকে আটকালো কেন তোমরা, বলো। এই বলেই একটা কাঁচের দেওয়ালে আবার ঘুষি দেয়। মানে উনি ইচ্ছা করেই? হ্যাঁ, উনি ইচ্ছা করে নিজের হাত কেটেছেন। দেখ, স্যার তোকে ভালোবাসে, না হলে উনি কখনোই এত রেগে যেতেন না, তোর অসম্মানের জন্য নিজেকে এত কষ্ট দিতেন না। আমি কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না, তাই চুপ করে আছি। জিমিন তখন বলে, স্যারের ভুলের জন্য তাকে কষ্ট দিস না, উনি সত্যিই তোকে অনেক ভালোবাসেন, ওনার মতো কেউ তোকে এত ভালোবাসতে পারবে না। আচ্ছা আমি রাখি, এখন অফিসে আছি, বাসায় গিয়ে তোকে কল দিব, বলেই জিমিন কল রেখে দেয়। আর আমি তো তার কথা শুনে ওখানেই থমকে যাই। এসব কি? উনি আমার জন্য এত কিছু করলেন কেন? আমি নিচে গিয়ে দেখি ওনার কোট বিছানায় পড়ে আছে। বুঝলাম উনি অফিস থেকে চলে এসেছেন, কিন্তু এই বিকালে তো উনি অফিস থেকে আসেন না। যাই হোক, উনি শাওয়ার নিতে গেছেন, তাই আমি বিছানায় বসে ওনার অপেক্ষা করতে লাগলাম। উনি বের হতেই ওনাকে বললাম, আজ হঠাৎ এই সময়? ভালো লাগছিল না তাই। আমরা ওই বিকাল থেকে কেউ কারোর সাথে কথা বলিনি, উনিও বলছেন না, আর আমিও না। আমি তো ভাবছি জিমিনের কথাগুলো, হঠাৎ উনি আমার হাত ধরলেন। আমি আমাদের হাতের দিকে তাকালাম। উনি তখন বললেন, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? কেন? কাউকে বিয়ের বিষয়ে বলেছিলাম না তাই? কালকে তো বললেন। বললাম, কিন্তু খুব দেরি করে। আমার আরো আগেই বলা উচিত ছিল কথাগুলো। সেদিন আমার জন্য তোমাকে অফিসের সামান্য এমপ্লয়িরা এত কথা শোনালো, আবার কাল আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, জঙ্কুক প্লিজ এভাবে নিজেকে ছোট করবেন না। আপনি বিষয়টা সবার কাছে গোপন করে ভুল করেছেন, কিন্তু আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, আর এভাবে নিজেকে ছোট করার মানে হয় না। উনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, আই লাভ ইউ তে। এভাবে কেটে গেল আরো এক সপ্তাহ। এখন আর উনি আগের মতো অত রাগি না, মানে সবার সাথে যাই করুক না কেন আমার সাথে খুব ভালো ব্যবহার করেন। ভাবছি ওনাকে বলেই দিব প্রেগনেন্সির বিষয়টা, কিন্তু ভালো সুযোগই তো পাচ্ছি না। ভাবছি আজকে উনি অফিস থেকে আসলেই বলে দিব, কিন্তু না, উনি আজকে অফিস থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গেল। এদিকে আমার খুব ঘুম চলে এসেছে, কিন্তু ওনাকে ছাড়া ডিনার করতেও ভালো লাগে না। উনি আসতেই আমরা ডিনার করে নিলাম, আর ডিনার করতেই আমি ঘুম। তবে আজকে আমি ইচ্ছা করে ওনার বুকে মাথা রেখে ঘুমালাম। আজকে ওনাকে বলতে চাইলাম প্রেগনেন্সির বিষয়টা, আর এদিকে ওনার শোনার কোনো ইচ্ছাই নেই। উনি নিজের থেকেই আমায় বললেন, ছাদে যাবে? আর আমিও বেশি না ভেবে রাজি হয়ে গেলাম। তখন আমরা ছাদে চুপচাপ দুজনেই দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা প্রশ্ন আমার মাথায় আসলো, তাই ওনাকে একটা প্রশ্ন করলাম, আচ্ছা আপনি হঠাৎ আমার প্রতি এত কেয়ারিং কেন হলেন? উনি আমার দিকে তাকাতে আমি বললাম, না মানে টানা 2 মাস আমার সাথে জোর করার পরে হঠাৎ আমার কাছে আসা বাদ দিয়ে দিলেন, এমনকি আমায় স্পর্শ পর্যন্ত করতেন না, তাই আর কি জানতে ইচ্ছা হলো। উনি একটু থেমে আকাশের দিকে তাকিয়ে বললেন, নিজের ভুলটা বুঝতে পারলাম তাই। আবার একটু থেমে বললেন,
সেদিন হঠাৎ ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলাম, কিন্তু বাড়িতে কোথাও তোমাকে না দেখে চিন্তায় পড়ে গেছিলাম। পরে ছাদে উঠতেই দেখি তুমি রেলিং ধরে দাঁড়িয়ে আছো। একটু শান্তি বোধ হয়, কিন্তু হঠাৎ তোমার চোখের পানি দেখে একটা অজানা খুব কষ্ট অনুভব করলাম। বুকের ভেতরটা জানি না কেমন করতে থাকে, যেন মনে হলো তোমাকে আমি বেশি কষ্ট দিয়ে ফেলিনি তো। নিজের করা ভুলের প্রতি আফসোস হতে লাগলো। সেদিন থেকে তোমাকে খুশি করার জন্য ভাবলাম আর তোমাকে জোর করব না। আগে তোমার মনে আমার প্রতি ভালোবাসাটা সৃষ্টি করব, তারপর ভালোবেসে তোমার কাছে যাব, জোর করে না। আমি ওনার কথাতে সত্যিই অবাক। সত্যি উনি একজন ভালো মানুষ, কিন্তু আবার হঠাৎ আর একটা প্রশ্ন আসলো যে উনি যদি ভালো মানুষ হন তবে আমায় জোর করে সেদিন কিস করলেন কেন? তাই বললাম, আচ্ছা সেদিন পার্টির কথা আপনার মনে আছে? এখন কি তুমি এটাও জানতে চাও যে সেদিন তোমায় জোর করে কিস করলাম কেন? আমি চুপ করে থাকলাম, কারণ আমি ভাবছি উনি বুঝলেন কিভাবে। উনি হয়তো আমার নিস্তব্ধতার মানে বুঝতে পারলেন, তাই বললেন, আমি সেদিন তোমার দিকে ভালো করে তাকাইনি। ইনফ্যাক্ট আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে ভালো করে তাকাতাম না, কারণ বিয়ে করার তেমন কোনো ইচ্ছা ছিল না। কিন্তু সেদিন হঠাৎ তোমাকে ওই কালারের ড্রেসে হালকা মেকআপে এত অসম্ভব সুন্দর লাগছিল যা এখন বলে বোঝানো সম্ভব না। মনে করো তোমাকে সেদিন দেখে আমি এক প্রকার ক্রাশ খাই। তারপর তোমার গান, নিজেকে কন্ট্রোল করে ওঠা মুশকিল হয়ে গেছিল। জানি না হঠাৎ করে কেউ একজন আমায় ড্রিঙ্ক দিল, আর আমি নেশার ঘরে ড্রিঙ্ক করেও নিলাম। আর ওনাকে থামিয়ে দিয়ে আমি বললাম, ড্রিঙ্ক করার আগে কি কখনো নেশা হয়? উনি মুচকি হেসে আমার দিকে তাকালেন, যার অর্থ আমি বুঝলাম না। তাই আমি বললাম, এভাবে হাসার কারণ? তুমি সত্যি গাধাতে। এটা ড্রিঙ্কের নেশা না, এটা তোমাকে নিজের করে পাওয়ার নেশা। আমি এবার বুঝতে পারলাম বিষয়টা, তাই একটু লজ্জা বোধ করলাম। তখন উনি বললেন, এভাবে লজ্জা পেলে তোমাকে দেখতে যা লাগে না, ইচ্ছা করে। আমি আমার হাত দিয়ে ওনার মুখ ঢেকে দিলাম। আসলে উনি একটা নির্লজ্জ। তাই বললাম, আপনি সত্যি একটা নির্লজ্জ। উনি আমার হাতটা নামিয়ে দিয়ে বললেন, কি করব মনটা নির্লজ্জ হলে? সেদিন ড্রিঙ্ক করার পর আমি তো আরো মাতাল হয়ে যাই, নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলি। তাই আমি মুখ ধুতে রুমে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ তোমাকে দেখে আর নিজের উপরে কন্ট্রোল হয় না, আর তখনই আপনি আমার সাথে জোর করেন। কিন্তু যখন তুমি আমায় এর জন্য থাপ্পড় মারলে তখন তোমার ওপর খুব রাগ হলো, কিন্তু পরে মনে হলো এটা ঠিক হয়নি, তুমি ঠিক করেছো। তাই আমি বিষয়টা ভুলে তোমাকে এই বিষয়ে আর কিছু বললাম না। কিন্তু তুমি যখন রিজাইন লেটার দাও তখন তোমার উপরে আমার রাগ আরো বেড়ে যায়। তাই বলে আমার সাথে এত খারাপ ব্যবহার করতে হবে? তো কি করব, তোমার জন্যই তো। তুমি রিজাইন লেটারটা না দিলেই তো এত কিছু হতো না। সরি। কেন? তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। আমি আর কিছু বললাম না। মনে মনে ভাবলাম উনি সত্যিই ভালো মানুষ, কারণ যে ভুল করে স্বীকার করে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। যে ভুল করে সত্যিই অনুতপ্ত হয় তার প্রতি আর ক্ষোভ রাখতে নেই। এতে ঝামেলা বাড়ে আর ভালোবাসা কমে। রুমে আসতেই ওনাকে কেউ একজন কল করে, আর উনি ড্রয়িং রুমে কথা বলতে বলতে চলে যান। তখন হঠাৎ একটা বুদ্ধি আমার মাথায় আসলো, তাই কথা অনুযায়ী কাজ। আমার একটা ব্রাউন কালারের লেহেঙ্গা ছিল, তাই তাড়াতাড়ি ওটা পরে সুন্দর করে একটু মেকআপ করলাম। কিন্তু এখনো উনি আসছেনই না। জানি না কি এত বকবক করছেন। এদিকে লজ্জাও লাগছে খুব। হঠাৎ পিছন থেকে উনি বললেন, কে? আমি ওনার দিকে তাকাতেই উনি অনেক অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর বললেন, এত সাজার কারণ? আমি গাল ফুলিয়ে বললাম, কোথায় এত সেজেছি, একটুই তো। বলতে গিয়ে থেমে গেলাম, কারণ উনি আমার কোমর জড়িয়ে ধরেছেন। আমায় চুপ হতে দেখে বলে, বলো, একটুই তো। না মানে, আসলে আমি কনসিভ করেছি। ও, তুমি কনসিভ করেছো? তারপর একটু থেমে বললেন, তুমি কনসিভ করেছো মানে? আমি বাবা। আপনি বাবা হতে চলেছেন। তুমি তুমি সত্যি বলছো আমি বাবা হতে চলেছি? আমি সত্যি। আমি আর কিছু বলতে পারি না। তার আগে উনি আমায় কোলে তুলে নিয়ে ঘোরাতে লাগলেন। আমি বললাম, এ কি করছেন আপনি? আমায় নামান, মাথা ঘুরছে তো। তুমি আজকে আমায় সত্যি পরিপূর্ণ করে দিলে, আমার জীবনের সেরা গিফট দিলে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ। উনি অনেক সময় এভাবে আমাকে কোলে করে রাখলেন। আমাকে কোল থেকে নামিয়ে বলে,
ইউ নিড টু টেক রেস্ট। আমি ঘুমানোর জন্য যেতে লাগলে উনি আমার হাত ধরে বললেন, এনিওয়ে আজকে এত সাজার কারণ কি বলে না যে? আমার মনে হয় অন্য কোনো কারণ আছে। না, কি আবার কারণ হতে যাবে? তারপর হঠাৎ উনি আমার পেছন থেকে জড়িয়ে ধরলেন। সত্যি কি বলবে? আমি মাথা নিচু করে আছি লজ্জায়। কিভাবে বলবো? তখন উনি বললেন, আজকে না বলা পর্যন্ত কিন্তু আমি তোমায় ছাড়ছি না। আজকে আমি আপনার কাছে যেতে চাই। এতদিন যা জোর করে হয়েছে তা আজকে না হয় ভালোবেসে সব হোক। আমি মনে মনে বললাম, ইস, আমার লজ্জা শরম কিছুই নেই। সত্যি দিন দিন আমার মনটা নির্লজ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এই সময় তখন উনি আর কিছু বললেন না। আমি ভাবলাম হয়তো উনি রাজি না, কিন্তু হঠাৎ উনি আমাকে কোলে করে নিয়ে বিছানায় আস্তে করে শুইয়ে দিলেন। তারপর তারপর কি? কিছু না, তোমাদের এত না জানলেও চলবে। শুধু এইটুকু জানো যে এতদিন জঙ্গল যেটা জোর করে নিয়েছে তের কাছ থেকে, আজকে তে সেটা নিজের থেকেই পেয়েছে। আজকে ওদের ভালোবাসা পূর্ণতা পেল।